আসসালামু আলাইকুম, হোপ ইউ আর ডুইং ওয়েল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা লম্বা স্টোরি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমি কিভাবে 15 দিনে আইএলটিএস লিসনিংয়ে 8 পাইছি। আসলে বিষয়টা শুনতে একটু অবাক লাগে, আসলে সত্য। যে কোনো জিনিস আপনাকে যদি পেতে চান একটু পরিশ্রমের মধ্য দিয়েই পাওয়া যায়। আর আগে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কতটুকু পড়াশোনা করেন বা কিভাবে পড়াশোনা আপনি করতেছেন তার উপরে ডিপেন্ড করে আপনার আইএলটিএসের স্কোরটা আসবে। তো যাই হোক, আমি বলতেছি আমি মনে করি এখানে আপনাদের কাজে লাগবে। যদি মনে হয় ভিডিওটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই দেখবেন, আর যদি মনে হয় না যে না হুদাই ভিডিওটা হচ্ছে বা কোনো ইম্পর্টেন্ট না আমার জন্য, তাহলে স্কিপ করে যেতে পারেন। চলেন শুরু করি। বিষয়টা হচ্ছে আমি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে 16th ডিসেম্বর। আর হুট করে ডিসিশন নিয়েছিলাম যে আমি পরীক্ষা দেব। তার আগে থেকেই প্ল্যান, আর হুটহাট যখন প্ল্যান করা হয় আসলে মাথায় কিছু থাকে না। তবে হ্যাঁ, আমি প্র্যাকটিসের উপরে ছিলাম। আমি কেউ যদি আমার প্রোফাইল জেনে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারেন। একটা ভালো একটা এনভায়রনমেন্টে ছিলাম যেখানে প্রচুর পরিমাণে আইএলটিএস নিয়ে প্র্যাকটিস করা হয়েছে। তার উপরে ডিপেন্ড করে আসলে পরীক্ষাটা দেওয়া। সো আমি আসলে নভেম্বরের 25 তারিখ ডিসাইড করি যে পরীক্ষা দিয়ে দিব। অ্যান্ড হুটহাট করে আমি এক্সাম ডেটও বুক করে নিই অ্যান্ড দেন প্রিপারেশন নেওয়া শুরু করি। সারাদিন অফিস টাইম শেষ করে এসে পড়াশোনার আসলে সময় থাকে না। বিশেষ করে শরীরে ক্লান্তি চলে আসে। তারপরও আসলে যখন মাইন্ড সেট আপ করে নিয়েছি যে 16 ডিসেম্বর পরীক্ষা দিব, দেন পড়াশোনা ওইভাবেই শুরু করছি। সো আমি যেটা করতাম আসলে লিসনিংয়ের জন্য, প্রত্যেক দিন আমি রাতে যখন বাসায় আসতাম, বাসায় আসার পরে আমি ডিনার করে একটু ফ্রেশ হয়ে তারপরে আমি একটা লিসনিং টেস্ট দিতাম। সো আমার টেস্টটা দেওয়া হয়তো এরকম যে আমি যে কোনো র্যান্ডমলি যে কোনো একটা ক্যামব্রিজ থেকে লিসনিং টেস্ট দিতাম। দেওয়ার পরে কয়টা হয়েছে সেটা আমি চেক করতাম। ফর এক্সাম্পল আমার টেস্টটা ছিল এরকম, লাইক 30 মিনিটসের তো অডিও থাকে। 30 মিনিটসের অডিওর মধ্যে আমরা টেস্ট দিই, আমি যেটা করতাম আর কি, সারাদিন এসে আমি একটা টেস্ট দিতাম। দেওয়ার পরে কয়টা হয়েছে সেটা আমি চেক করতাম, আর কয়টা ভুল হয়েছে, যে ভুলগুলো হয়েছে ওইটা আমি আবার রিচেক করে দেন অডিওটা আবার শুনে দেন ওই প্রবলেমগুলা সর্ট আউট করতাম। এখানে যে বিষয়টা আমরা বা যারা আপকামিং যারা পরীক্ষা দিচ্ছেন বা দিবেন তাদের যে বিষয়টা, আপনারা অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান লিসনিংয়ে। আমার মাত্র 22 হয়, 23 অথবা 25 হয়, কীভাবে আরও ভালো ইমপ্রুভ করতে পারি, কীভাবে আরও স্কোরটা আমি ডেভেলপ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে। সো আমি যেটা বলবো, আপনি আপনার নিয়মিত প্র্যাকটিসটা ধরে রাখেন, এটা আপনাকে অনেক কাজে দিবে। আর হ্যাঁ, হতাশ না হয়ে প্র্যাকটিস করে যাবেন। সো আমি তো বললামই, আমি প্রত্যেক দিন রাতে এসে আমি একটা করে লিসনিং টেস্ট দিতাম। আর যতগুলো আমার ভুল হইতো ওই জিনিসগুলো আমি আবার রিপিট করতাম যে আমার কীভাবে ভুল হয়েছে, কেন ভুল হইলো। অ্যান্ড দেন আমার একটু সমস্যা হইতো, আমার স্পেলিংয়ে একটু ঝামেলা হইতো, মাঝে মধ্যে দেখা গেছে কমন কিছু স্পেলিং আমার ভুল হয়ে যেত। সো ওই জায়গায় আমি যেটা করতাম, আমি যখন অফিসের ফাঁকে ফ্রি থাকতাম আমি প্রচুর পরিমাণে স্পেলিং লিখতাম, যে স্পেলিংটা ভুল হইলো কেন, বা গতকালকে যে স্পেলিংটা আমার ভুল হয়েছে এটা আজকে আমি ট্রাই করতাম। সো এই সুবাদে দেখা যেত কি আমাদের স্পেলিংয়ের যে সমস্যাটা আমার আর থাকতো না। আর যেহেতু আমি বললাম একটা ভালো এনভায়রনমেন্টে ছিলাম যেখানে আমি প্রচুর দিন আইএলটিএস নিয়ে কাজ করেছি, সো ওইখানে আমার আর কোনো সমস্যা হয়নি। তারপরে যে বিষয়টা আমার সবচেয়ে হেডেকটের বিষয়টা ছিল পার্ট 3। পার্ট 3তে আমার দেখা গেছে 10টার মধ্যে আমার 7টা হইতো বা 6টা হইতো। সো ওই জায়গায় গিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যেতাম যে আমার পার্ট 3তে 6টা 7টা হইতো কেন। সো ওইখানে আমি কি করতাম, পার্ট 3তে আপনার যখন আমি পার্ট 3 প্র্যাকটিস করতাম তখন আপনার কি করতাম, মানে ফুল টেস্ট দেওয়ার পরে সবগুলো চেক করতাম, কয়টা হয়েছে তো হইলো আলহামদুলিল্লাহ, যতগুলো ভুল হয়েছে ওটা আমি আবার চেক করতাম। কিন্তু পার্ট 3তে আমি আলাদাভাবে টেস্ট দিতাম। মনে করেন পার্ট 3 হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেনটা আমি কি করতাম 21 থেকে 30 পর্যন্ত আমি আমার মতো করে দেন শুধুমাত্র পার্ট 3তে প্র্যাকটিস করতাম। কারণ পার্ট 3তে সবসময় এমসিকিউ থাকে আর এখানে লং একটা কনভারসেশন থাকে, অনেক সময় বুঝি না আসলে আনসার কি এ নাকি বি নাকি সি। এখানে যাদের সমস্যা আমি জানি এই ভিডিও দেখার পরে বা অনেকেই প্রবলেম করছেন স্যার পার্ট 3তে সমস্যা, পার্ট 3 নিয়ে ভিডিও দেন, এটা আসলে কিন্তু কোনো একটা ক্লাসের ভিডিও না, জাস্ট আমি আমার গল্পটা শেয়ার করতেছি। সো এখানে মনে করি আমি আসলে আইএলটিএস লিসনিং নিয়ে যতগুলো প্রবলেম আছে সবগুলো আপনার সর্ট আউট হয়ে যাবে। সো এখানে আমি পার্ট 3 নিয়ে যে কাজটা করতাম, আমি আলাদাভাবে পার্ট 3টা করতাম। দেন আমার যখন প্রবলেম হইতো দেন আমি এখানে একদম ক্যামব্রিজের পিছনে একদম ট্রান্সক্রাইব দেওয়া থাকে, ওইখানে গিয়ে আমি ট্রান্সলেট দেখে দেখে দেখতাম যে কোন কারণে ওই জিনিসটা মিস হয়ে গেছে। সো আপনারা যেটা করতে পারেন, পার্ট 3 আপনি অবশ্যই ডাবল করে প্র্যাকটিস করবেন যদি পার্ট 3তে আপনার কম আসে। আর যদি মোটামুটি ভালো স্কোর আসে তাহলে তো বেস্ট অফ লাক। তবে পার্ট 3 সবার জন্য প্র্যাকটিস করা দরকার, কারণ পার্ট 3তে এতটা আমরা ডেভেলপ করতে পারি না, সবাই কিন্তু পার্ট 3তে একটু ধরা খেয়ে যায়। আর হ্যাঁ, লম্বা কনভারসেশন কিন্তু পার্ট 3তে থাকে। অনেক সময় পার্ট 3তে ওরা কী করে, আনসার এও বলে যায়, বিও বলে যায়, সিও বলে যায়। এই ক্ষেত্রে আপনার সবচেয়ে যেই বিষয়টা আপনার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার
কনসেন্ট্রেশনটা ধরে রাখা, আপনি কতটা কেয়ারফুলিভাবে রেকর্ডিংটা শুনতেছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কেননা আপনি যদি রেকর্ডিং এমনভাবে শুনেন যে আপনি রেকর্ডিংয়ের মধ্যেই নেই, অন্য দুনিয়ায় হারাই গেছেন, তাইলে কিন্তু ঝামেলা। পার্ট 3তে আপনার কন্ট্রাডিক্টরি ওয়ার্ডের মধ্য দিয়ে এমনভাবে আনসারটা ঘুরাই ফেলে আপনি টেরও পাচ্ছেন না। সো এখানে আপনার যে কাজটা, আপনি ভালো করে কোয়েশ্চেন বুঝেন, কোয়েশ্চেনে কি বলছে এটা আগে বোঝার ট্রাই করেন, একটু মিনিং যদি বুঝতে পারেন তাহলে তো বেটার, অ্যান্ড দেন আপনি বোঝার ট্রাই করেন যে কোয়েশ্চেনের সাথে আমার কোন আনসারটা হবে সেটা আমাকে পিক করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে পার্ট 4এ অনেকের যে ঝামেলা হইতে পারে, পার্ট 4এ অবশ্য আমার কোনো সমস্যা হইতো না, ইভেন অনেকেরও হয় না, কারণ পার্ট 4 আর পার্ট 1টা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওইখানে আমার যেটা করা হয় যে সিম্পলি কোয়েশ্চেনগুলোর আনসার বলে যায় পিক করার জন্য, সো ওইখানে সবাই পিক করতে পারে। তারপরও যাদের পার্ট 4-এ সমস্যা, আমি তাদের নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা পার্ট 4-এ যেটা করতে পারেন, পার্ট 4-এর স্পিডটা আপনি কমাই দিতে পারেন। নর্মালি হচ্ছে আমাদের লিসনিংয়ের স্পিড থাকে 1.0-তে, স্পিডটা আমি জানি না আপনারা কমাইতে পারেন কিনা। একদম কর্নারে দেখবেন ইউটিউবের এখানে সেটিং আছে, ওইখানে প্লেব্যাক স্পিড বলে একটা অপশন দেওয়া আছে। ওই প্লেব্যাক স্পিডে গিয়ে আপনি 1.0 যে স্পিড না নর্মাল স্পিডটা, ওইটাকে আপনি নিয়ে আসবেন 0.75-এ। তাহলে হবে কি, তখন রেকর্ডিংটা আপনার আস্তে আস্তে মানে চলবে। সো ওই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যখন রেকর্ডিংটা আপনার আস্তে আস্তে চলতেছে তখন ওইখানে আপনি রেকর্ডিংটা ভালো করে বুঝতে পারতেছেন, অ্যান্ড দেন আপনি ইজিলি পিক করতে পারতেছেন। আর আমি ডিসেম্বরের 16তে পরীক্ষা দিলাম, আমি জানি যে হয়তো ফেব্রুয়ারি অথবা জানুয়ারিতে আমি দেশের বাইরে চলে যাব। সো এই জন্য আমার পরীক্ষাটা দেওয়া হয়ে গেছে আর কি, যে ভাবলাম যে না, যাওয়ার আগে একবার পরীক্ষা দিই। সো এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে একটা স্কোর আপনার আসবেই, বাট আপনাকে সর্বপ্রথম যেটা, আপনাকে যে কোনো একটা আইএলস নিয়ে একটা প্যাশনেট থাকতে হবে, আপনাকে আইএলস নিয়ে একটু পড়াশোনা করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। আর সব কথা শেষ কথা হচ্ছে, যেই জায়গায় আপনার প্রবলেম, যেই জায়গায় আপনি বুঝতেছেন না, যেই টাস্ক নিয়ে আপনি প্রবলেম ফেস করতেছেন, ডেফিনেটলি ইউ শুড টক টু ইউর টিচার অর ইনস্ট্রাক্টর হু ক্যান হেল্প ইউ। কারণ আপনি যেই টাস্কটা বুঝতেছেন না, এই টাস্কটা যদি আপনি না বুঝেই এরকম কন্টিনিউ মানে চলতে থাকে, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। আর আপনারা যারা জব হোল্ডার, এখানে অনেকের একটা প্রশ্ন, মানে আমি কয়েকদিন আগে একটা রুটিন দিয়েছিলাম 1 মান্থ স্টাডি প্ল্যান আইএলসের, এটা আপনি দেখে নিতে পারেন। আর হ্যাঁ, এখানে দেওয়ার কারণ ছিল আপনারা যারা জব হোল্ডার, অনেকের একটা প্রশ্ন থাকে যে আসলে আমাদের জন্য একটা রুটিন বা আমরা কীভাবে পড়াশোনা করব আমাদের জন্য। দেখেন, আমিও কিন্তু জব হোল্ডার ছিলাম, আমি একটা প্রতিষ্ঠানে জব করতাম, হেক্সা জিন্দাবাজার, সবাই চিনেন অবশ্য। সো এখানে আসলে এতটা ফ্রিভাবে থাকা যেত না, অফিসে তো অবশ্যই সময় পাইতাম না, যদিও যতটুকু আমি টুকটাক লাঞ্চে সময় পাইতাম বা ফ্রি সময় পাইতাম, ওই সময় আমি কী করতাম, লিসনিংয়ের রেকর্ডিংগুলো শুনতাম, কয়েকটা রেকর্ডিং শুনতাম, একটা রিডিং সলভ করে ট্রাই করতাম, ফুল করতে পারতাম না, বাট শুধুমাত্র প্যাসেজ 1 অথবা প্যাসেজ 2 আমি রিডিংয়ের সলভ করতাম। ইভেন আমি যখন রাইটিং টাস্ক 1 আমি অফিসে লেখার কোনো সুযোগ পাইতাম না, তবে হ্যাঁ, আমি না লিখতে পারলে টাস্ক 2 প্রচুর পরিমাণে আমি পড়তাম। সো টাইম ম্যানেজমেন্ট জিনিসটা আসলে বলা লাগে না, টাইম ম্যানেজমেন্ট সবাই করে নিতে পারবেন যদি আপনার ইন্টেনশন থাকে যে আমি পরীক্ষা দিব, দেন বাইরে চলে আসবো, এরকম একটা এনভায়রনমেন্টে, সুন্দর একটা এনভায়রনমেন্টে, ডেফিনেটলি ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইউর কনসেন্ট্রেশন অ্যান্ড অ্যাটেনশন। কারণ আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে অ্যাটেনশন ক্রিয়েট করতে পারবেন, আপনার অবশ্যই ভালো কিছু হবে। সো এইভাবেই প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, রাইটিং, রিডিং আর স্পিকিংয়ের জন্য এটা আমি সমস্যা নেই, আপনাদেরকে পরে বলবো, বাট লিসনিংয়ের যে স্টোরিটা সেটা অবশ্যই বললাম আর কি। আর আরেকটা বিষয় আমি যেটা করতাম সেটা হচ্ছে আমার একটা অভ্যাস, সেটা হতে পারে বদ অভ্যাস বা ভালো অভ্যাস, সেটা হচ্ছে আমি আসলে কোনো একটা জিনিস যখন ভুল হয়ে যায় তো এটা আমি আসলে ছেড়ে দিতাম না, লাইক এটা আমার ভুল হয়ে গেছে, বা আমার লিসনিং ক্যামব্রিজ 9-এ আমার মাত্র টেস্ট 1 থেকে মাত্র 30টা হয়েছে, থাক আমি আর করবো না, অন্যটা থেকে করি, এরকম না। আমার একটা টেস্ট থেকে যখন 30টা হয়েছে আমি কিন্তু উপরে লিখতাম যে আজকের ডেটটা কবে, কয়টা হয়েছে, ওগুলো লিখে রাখতাম। পরে 1 মাস পরে যখন আমি আবার ওই টেস্টটা দিতাম, দেখতাম আমার কয়টা হইলো, 30টা হইলো নাকি এর বেশি হইলো নাকি কম হইলো। সো এই যে মেজারমেন্ট জিনিসটা আপনাকে হেল্প করে, আপনার লিসনিং ইমপ্রুভ হইতেছে নাকি আপনি ডাউন হয়ে যাচ্ছেন। সো আপনি এরকম একটা সেট প্ল্যান করতে পারেন, এটা আপনার জন্য ভালো। আর সব কথার শেষ কথা একটাই হচ্ছে, আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন, আই মিন রেগুলার যদি আপনি 4টা মডিউল টাচ করতে পারেন, ডেফিনেটলি আই বিলিভ ইউ ক্যান গেট এ গুড স্কোর। কারণ সুন্দর একটা স্কোরের জন্য আমি মনে করি হ্যাঁ, ডেফিনেটলি রুটিন ফলো করা তো দরকারই, কিন্তু সব কথার শেষে যেটা, যদি আপনি ভালো করে একটা রুটিন নিজের মতো করে সাজায় নিতে পারেন তাহলে বেটার। আর যদি 4টা মডিউল আপনি পড়াশোনা করতে পারেন তাহলে সুন্দর একটা স্কোর আসবে। আর দেখা হবে ইনশাল্লাহ কোনো একটা এয়ারপোর্টে, কোনো একটা বিদেশের পার্কে। তার পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।